আসসালামু আলাইকুম। মিতা মোস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে ৩ মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশব্যাপী হামলা লুটপাটের বিরুদ্ধে নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি। এখনো যারা এখন এই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন। ২৪ ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন তা গঠন করা হবে এবং তাকে ৩ মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা আপনার একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত, যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকদিনের কারফিউ শেষে আজ থেকে পুরো দমে খুলেছে ব্যাংক সহ সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল এলাকায় আছেন আমাদের সহকর্মী মইদুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মইদুল, রাজধানীর অফিস পাড়ার সার্বিক চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আমরা সকাল থেকেই আসলে বিভিন্ন অফিসে গিয়েছি এবং আজকে থেকে যে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো খোলার কথা এবং সবগুলো খুলেছে, কিন্তু যে স্বাভাবিক যে কর্মব্যস্ততা সেটা আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। বিভিন্ন ব্যাংকে আমরা গিয়েছি, ব্যাংকের গ্রাহকদের সংখ্যা খুবই কম, লেনদেনও হয়েছে খুবই কম আমরা দেখেছি। এবং এই মুহূর্তে আমরা আছি বলাকা চত্বরে এবং এটি একটা বাণিজ্যিক এলাকা এবং এখানে যে কর্মব্যস্ততা থাকে সবসময়, কিন্তু সেই রকম কর্মব্যস্ততা আমাদের চোখে এখানে পড়েনি। সরকারি বেসরকারি ব্যাংকে কোনো খুব একটা গ্রাহককে দেখা যাচ্ছে না, লেনদেনও খুব একটা হয়নি। এবং আমরা সরকারি কয়েকটা অফিসেও গিয়েছিলাম, আমরা চিনি শিল্প ভবনে গিয়েছি, চা ভবনে গিয়েছি, সেখানেও দেখেছি যে সেই ভবনগুলোর গেট খোলা আছে, কিন্তু সেখানে যে মানুষের যে অবাধ চলাফেরা বা কর্মব্যবস্থা সেটা আমরা দেখিনি। এবং কিছুক্ষণ আগে আমরা বিকারুন্নিসা স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলাম। সেখানেও আমরা দেখেছি যে ক্লাস হয়নি, সকাল থেকেই টিচাররা এসেছিলেন এবং অফিসের সেই সব প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী এসেছিলেন, কিন্তু কোনো ক্লাস হয়নি এবং কোনো স্টুডেন্টরা আসেনি, যে কারণে টিচাররাও তাদের যে হাজিরা খাতা সেখানে সই করে তারা তাদেরকে বাড়ি চলে যেতে দেখেছি এরকম। এবং স্কুল সেই সব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও জানিয়েছে যে আসলে শিক্ষার্থী না থাকার কারণে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয়নি। এবং এছাড়া আমরা যে অন্যান্য কয়েকটি সরকারি ভবনেও দেখেছি, সেখানেও আসলে কর্মব্যস্ততা খুব একটা চোখে পড়েনি। এবং এই যে আমার পিছনে যে সড়কটি দেখা যাচ্ছে যে বলাকা চত্বর, সেখানে যে যানবাহনের যে চলাচল থাকে স্বাভাবিকভাবে স্বাভাবিক সময়, সেখানে খুবই কম, গণপরিবহন বলতে নেই, দু একটি রিক্সা দেখা যাচ্ছে চলাচল করতে। তো এই জানছিলাম অফিস পাড়ার খবর। এদিকে শেখ হাসিনার পতনের আনন্দে এখনও রাজধানীর রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে মৎস্য ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আমরা যাচ্ছি তার সাথে কথা বলতে। আপেল, আপনি তো সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন, তো আসলে সবকিছু কেমন দেখছেন আমাদেরকে চিত্রপট জানাবেন। শেখ হাসিনার পদত্যাগে আজও বিজয় উল্লাস করছে ছাত্র জনতা। আমি তো বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি। মূলত আজকে যেটি লক্ষ্য করলাম, ট্রাক, পিকআপ ভ্যান সহ যে যানবাহনগুলো রয়েছে সেখানে ছাত্র জনতা, সাধারণ মানুষ সবাই আসলে মিছিল করছেন, একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবং বিভিন্ন যে মোড়গুলো রয়েছে যেখানে সাধারণ মানুষরা যারা একটা জটলা ধরে আছেন, কথা বলছেন, তাদের মাঝে এক ধরনের আমি স্বস্তি লক্ষ্য করেছি। তবে সবকিছু মিলে যদি আপনাকে বলতে চাই, আজকে কিন্তু অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব খুলে দেওয়া হয়েছে। তবে যেটি লক্ষ্য করলাম যে পুলিশের উপস্থিতি একদমই নেই।
ট্রাফিক ব্যবস্থাপনা যদি বলি একদমই ভেঙে পড়েছে। আমি বিভিন্ন মোড় ঘুরে দেখেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, কোথাও কিন্তু আমি আসলে পুলিশের উপস্থিতি লক্ষ্য করিনি। এই জন্য কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনায় এক ধরনের বিশৃঙ্খলা রয়েছে। আমি এখন মৎস্য ভবনে রয়েছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ট্রাফিক ব্যবস্থাপনা, ট্রাফিক পুলিশের কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তবে যেটি হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমি যেটি দেখলাম, যে কাকরাইল মোড়ে আমি একটু আগে ঘুরে আসলাম, সেখানে ছাত্ররা নেমে গেছে, তারা ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে, তারাও চেষ্টা করছেন যে কীভাবে ট্রাফিক ব্যবস্থাপনাটা একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায়। সব মিলিয়ে যদি বলি যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সব জায়গায়, তবে যেহেতু পুলিশের উপস্থিতি নেই, ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এক ধরনের বিশৃঙ্খলতা আমি লক্ষ্য করেছি। আমি কয়েকজনের সাথে মোবাইল ফোনে কথা বলেছি, কয়েকজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। তারা যেটি বলছে যে তাদের কাছে এখন পর্যন্ত কোনো বার্তা আসে নাই তাদের যে কার্যক্রম করবে, মাঠে নামবেন কিনা, দায়িত্ব পালন করবেন কিনা। তাদের কোনো নির্দেশনা আসলে পরবর্তীতে তাদের দায়িত্ব পালনের বিষয়টি তারা ভেবে দেখবেন। জানছিলাম ঢাকার চিত্র। চলমান অবস্থার প্রেক্ষিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে নিতে দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ছাত্র জনতার এক দফা দাবি সফলতাকে অভিনন্দন জানিয়ে লন্ডন থেকে ভিডিও বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে প্রতিহিংসা পরায়ণ না হয়ে শান্তভাবে বিজয় উদযাপনের আহ্বান জানান। বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান তিনি। অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেদিন দেশের 12 কোটি ভোটার নিরাপদে নিশ্চিন্তে ভোট দিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে, রাষ্ট্র, সরকার, শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে, সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়তে পারবে, তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে। যারা এই আন্দোলনে প্রাণ দিয়েছেন তাদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে তারেক রহমান। জনতার ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছেন। বাসায়, হাসপাতালে কিংবা ক্লিনিকে চিকিৎসাধীন যন্ত্রণাবিদ্ধ সময়ে সমস্ত ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আজ সারা বাংলাদেশ। খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মিথ্যে মামলা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতারের শিকার হয়েছেন, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে দায় করা সকল মামলা প্রত্যাহার এবং তাদের কারামুক্তির দাবি জানাচ্ছি। দেশবাসীকে সব ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা পরিহার করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের পরিস্থিতি জানাচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দারি। হায়দারি, চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন আপনি আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, কালকে রাত পর্যন্ত যেসব সহিংস ঘটনা ঘটেছিল যে বিভিন্ন থানায়, সেখানের মধ্যে সিএমপির হেডকোয়ার্টার এবং জেলখানায়ও হামলা হয়েছে এবং সেখানে পর্যাপ্ত গুলি করেছে পুলিশ। এতে হতাহতের সংখ্যাগুলো আসলে বেড়ে গেছে। তা আর আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করলাম যে নগরীর সবগুলো সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে গেছে। আমরা আমাদের সংবাদদাতাদের কাছ থেকে খবর নিয়েছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক,
চট্টগ্রাম ঢাকা মহাসড়ক এবং চট্টগ্রামের সাথে 3 পার্বত্য জেলার যেসব সড়ক যোগাযোগ আছে সবগুলোই প্রায় স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে সেনাবাহিনীর টহল দল নগরীতে টহল দিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা ঘুরে ঘুরে যাচ্ছে এবং মোটামুটি জনগণ এই পর্যন্ত একটা শান্তিপূর্ণ একটা পরিস্থিতি এখানে বিরাজ করছে। আর গার্মেন্টসে যে আজকে বন্ধ থাকার কথা ছিল, একজন গার্মেন্টসের মালিক আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে তার গার্মেন্টসে তিনি খুলে দিয়েছেন এবং অন্যান্য গার্মেন্টসগুলো খুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। মোটামুটি সার্বিকভাবে চট্টগ্রামে এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি শান্ত আছে এবং জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। মিতা, চট্টগ্রাম থেকে জানছিলাম সেখানকার সার্বিক পরিস্থিতির খবর। ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। শেখ হাসিনার পতনের পর তার পরিবারের অনুভূতি জানতে এখন আমরা যাচ্ছি রংপুরে সাইদের বাড়িতে। সেখানে আছেন আমাদের সহকর্মী AKM মইনুল হক। মইনুল, সরকারের পট পরিবর্তনের পরবর্তী আজকের এই দিনে আপনি আছেন আবু সাইদের বাড়িতে, আসলে ওখানে কি জানছেন, কেমন সাইদের পরিবার কি বলছে এই সার্বিক বিষয় নিয়ে? মিতা, আমি কিন্তু এখন রয়েছি রংপুরের পীরগঞ্জ উপজেলার সেই মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে, যে গ্রামে আসতে হয় একেবারে অনেক পথ পেরিয়ে। এই নিরিবিলি একটি গ্রামে, এখানে গাছের নিচে শায়িত আছেন শহীদ আবু সাইদ। আপনারা জানেন যে শহীদ আবু সাইদের যে আত্মাহুতি গত 16ই জুলাই তিনি দিয়েছিলেন, সেই 16ই জুলাই তার আত্মাহুতির মধ্য দিয়ে ছাত্র জনতার, বিশেষ করে ছাত্রদের যে আন্দোলন তা একটা ভিন্ন মাত্রা পায়। আবেগ, অনুভূতি, মানবিক বোধগুলো জাগ্রত হয়। বীরের বেশে যখন আবু সাইদ বুক পেতে গুলির সামনে, আর আবু সাইদের সেই নৃশংস হত্যাকাণ্ড সারা বিশ্বের বিবেকের পাশাপাশি বাংলাদেশের ছাত্র জনতা সব পেশার মানুষকে যেন নাড়া দেয় এবং তারা এই গণ অভ্যুত্থানের আন্দোলনে সামিল হয়। আর এখানে আবু সাইদের বাবা রয়েছেন। আমি জানতে চাবো যে গণ অভ্যুত্থান হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে, আবু সাইদের আত্মাহুতির পর আবু সাইদের মতো অনেকের আত্মাহুতির পর আপনি এখন কি বলবেন? আমার ছেলে দেশ কেমন দেখতে চান? দেশ ভালো চলে যেন, এই রকম একটা সুশাসন। রংপুর থেকে আমরা জানছিলাম আবু সাইদের পরিবারের সাথে কথা বলছিলেন আমাদের রিপোর্টার। স্বৈরাচারী হাসিনার পতনের পর সারা দেশে আনন্দ মিছিল এবং সমাবেশ করছে বিএনপি। সকালে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করেন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি প্রধান সড়ক ঘুরে কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে সমাবেশ করে। এ সময় বক্তারা ছাত্র জনতার আন্দোলনের সময় আটক দলের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এদিকে সকালে ঝালকাঠি শহরের সরকারি মহিলা কলেজের সামনে থেকে বিশাল একটি মিছিল বের করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি গুম, খুন, হামলা, মিথ্যা মামলা দায়ের এবং লুটপাটের জন্য শেখ হাসিনার বিচার দাবি করা হয়। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 83তম প্রয়াণ দিবস। বহু প্রতিভার এক আপন সত্তার অধিকারী এই কবি তার প্রতিভার আলোয় উদ্ভাসিত করে বাংলা সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরেছিলেন বিশ্ব দরবারে, পেয়েছিলেন বিশ্বকবির সম্মান। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদা সুন্দরী দেবী। বাংলা 1348 সনের 22শে শ্রাবণ কলকাতার পৈতৃক বাসভবনে ইহলোক ত্যাগ করেন তিনি। একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, প্রাবন্ধিক, দার্শনিক, ভাষাবিদ ও চিত্রশিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর। 1878 সালে তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী প্রকাশিত হয়। 1910 সালে প্রকাশিত হয় তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার প্রকাশিত কবিতার বই 52টি, উপন্যাস 13টি, ছোট গল্পের বই 95টি, প্রবন্ধ ও গদ্য গ্রন্থ 36টি এবং নাটকের বই 38টি। কবির মৃত্যুর পর 36 খণ্ডে রবীন্দ্র রচনাবলী প্রকাশিত হয়।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।